হ্যালো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, আমি নার্সারিতেই গেছিলাম আর সোনুকে নিয়ে গেছিলাম। আমাদের সোনু সাথে গেছিল। তোমরা শর্টসটা দেখেছো অনেকেই, যারা দেখোনি দেখে নিও। আর অনেক গাছও এনেছি, আর এর আগেও এনেছি, অনেক গাছ এনেছি, সেই ভিডিও তোমরা পাবে। তো চলো, আজকে দারুণ ঘটনা আমাদের রমা কর্মকার দিদিভাই। খুব ভালো লাগে যে আমাদেরই পরিবারের এক সদস্য আমাদেরকে ঘটনা যখন শেয়ার করে। রমা দিদিভাই সকালবেলা আজকেও ফোন করেন 10টা থেকে 11টা, 1 ঘন্টা ফোনটা আমার খোলা থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটা তোমরা জানো 90883336 183। এই নাম্বারটি কিন্তু আমার খোলা থাকে 1 ঘন্টা প্রত্যেক দিন, সকাল 10টা থেকে 11টা। তো রমা কর্মকার দিদিভাই আজকেও ফোন করেছিলেন। উনি 3টে এমন ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছেন ওনার জীবনে। সেই ঘটনাগুলো আজকে তোমাদের সাথে একে একে শেয়ার করব। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে পাশে থেকো। তাহলে চলো ঘটনায় ফিরি। রমা কর্মকার দিদিভাই বলেন যে, বোন, আমি যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, এই ঘটনাগুলো জানি না কেন আমার সাথেই ঘটেছে। কেন জানি না, আমি তাদের দেখতে পেয়েছি। কেন? হ্যাঁ, এবার আমি বলি। অনেকের হয়তো প্রশ্ন আসতেই পারে যে উনি কি শুধু এইসব যারা পরিবারে মারা যায় তাদের দেখতে পান? হ্যাঁ, এরকম অনেক মানুষের গ্রহ নক্ষত্র থাকে, যারা কোনো আত্মা আশেপাশে থাকলে তারা সেটা অনুভব করতে পারে। অনেকে আছে যারা আগে থেকে বুঝতে পারে যে তোমার আগামী দিন কিরকম যাবে। যেরকম আমি ভবিষ্যৎবাণী বলতে পারি যে আগামী দিন একটা মানুষের জীবনে কতটা সুখদাও হবে বা কতটা তার চরম পরিস্থিতি যাবে, কষ্টের মধ্যে কাটবে। জানি না কেন এটা আমার মধ্যেও ছোট্ট থেকে আছে, আর সেটা তোমরা অনেকেই প্রমাণ পেয়েছো। আমাকে আর এখানে ভেঙে বলতে হবে না। রমা দিদিভাই বলেন, বোন, আজকে যে ঘটনাটা তোমাকে বলবো সেই ঘটনাটা আমার নিজের বোন তার মেয়ের সাথে ঘটা একটি ঘটনা। বলছে, আমার যে বোন, তার মেয়েটি খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। পড়াশোনা করছিল, 19 বছর বয়স, তখন মেয়েটিকে বিয়ে দেয়। কারণ পাত্রপক্ষ খুবই ভালো, শিক্ষিত, আর টাকা পয়সাও আছে। একটা মা বাবা কি খোঁজে? আমার সন্তানের একটা ভালো জায়গায় বিয়ে হোক, যাতে সেখানে গিয়ে আমার মেয়েটা খুব সুখে শান্তিতে থাকতে পারে। তো সেখানে মেয়েটিকে বিয়ে দেয়। বলছে 1 বছর যেন খুব ভালোভাবে সংসার করে। ওদের জীবনে কোনো রকম কষ্ট ছিল না। আমার জামাই, তার হচ্ছে সোনার দোকান, বেশ টাকা পয়সারও কোনো কিন্তু অভাব নেই। আমার মেয়ে দেখতে খুব সুন্দরী, মানে আমাদের রমা দিদিভাই বোনের মেয়ে, খুব সুন্দরী, বঞ্জি, খুব সুন্দরী দেখতে। বলছে মাথা ভর্তি কালো লম্বা লম্বা চুল, ফর্সা গায়ের রং, লম্বা চওড়া চোখ, নাক, মুখ সেই দেবী প্রতিমার মতো দেখতে। ছেলের বাড়ি দিয়ে এক দেখাতেই পছন্দ হয়ে যায়, মেয়েটিকে বিয়ে দেয়। বলছি জানো, হঠাৎ 1 বছরের মাথায় জামাইয়ের বাড়ি থেকেই এক বিয়ের নেমন্তন্ন আসে। মানে জামাইদের কোনো রিলেটিভের বিয়ে ছিল। সেখানে আমার জামাই, আমার মেয়ে, মানে বোনের মেয়ে, বোনের জামাই, শাশুড়ি, শ্বশুর সবাই সেই বিয়েতে অ্যাটেন্ড করে। বলছে বিয়ে বাড়িতে আমরা এখন জানি প্রায় গেলেই দেখবে স্টল দেয়, ফুচকা, পান, আইসক্রিম, নানা রকম খাবারের। বলছে ইয়ং মেয়ে, 19 বছর বয়স, 1 বছর হয়েছে বিয়ের, মানে 20-তে পা দিয়েছে। বিয়ে বাড়িতে গিয়ে ফুচকার স্টলে গিয়ে ফুচকা খায়। বেশি কিন্তু খায়নি, 4 থেকে 5টা ফুচকা খাওয়ার পর অনবরত বমি করতে থাকে। মানে বমি থামার নাম নেই। এ কি, ফুচকা খাওয়ার পর বমি! এবার দেখো, বিয়ে বাড়িতে শুধু তো আমার বোনের মেয়ে খায়নি, বোনজি খায়নি, ওখানে অনেকেই আছে যারা ফুচকা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, অনেকেই খেয়েছে বা খাচ্ছে। কিন্তু সেই বিয়ে বাড়িতে গিয়ে ওর কিছুতেই, মানে কি বলবো, কোনো মতেই ওর
বমি থামছে না। এবার এরকম হচ্ছে, সবাই দেখে ভয় পাচ্ছে যে কি ব্যাপার। সাথে সাথে ডাক্তার ডাকা হয়। ডাক্তার ওষুধ দেয়, সে ওষুধও কাজে লাগে না, কোনো মতে বমি বন্ধ হয় না। তারপর আমাদের কলকাতায় যে টাটা হসপিটাল আছে, সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাড়ির থেকে একটু কাছে হয়, কেন কেষ্টপুর আর টাটা যে হসপিটাল খুবই কাছে। বলছে আমাদের বাড়ি কেষ্টপুরে, ওখান থেকে ওখানে ভর্তি করা হয়। বলছে ভর্তি করতে ওকে পরের দিন অনেকগুলো রিপোর্ট করতে দেয়। ওর ধরা পড়লো ক্যান্সার। ওর ক্যান্সার হয়েছে, মানে একদম ইন্টারনাল, মানে ড্যামেজ হয়ে গেছে। একটা 19 বছরের মেয়েকে, ফুটফুটে সুন্দরী একটা পরীর মতো মেয়ে, তাকে বিয়ে দেয় এত ভালো একটা পরিবার থেকে। সেই শ্বশুর বাড়ির পরিবারে গিয়ে মেয়েটি খুব ভালোভাবে সংসার করছিল। হঠাৎ 1 বছর পর বিয়ের, সে যায় বিয়ে বাড়ি খেতে। গিয়ে ফুচকা খাবার পর তার বমি কোনো মতে বন্ধ হয় না। তারপর ধরা পড়ে যে তার ক্যান্সার হয়। যখন এইটা ধরা পড়ে যে তার ক্যান্সার হয়, প্রত্যেকটা বাড়ির লোক ভেঙে পড়ে। যে ক্যান্সার আমরা জানি এমন একটা মারাত্মক রোগ, যার প্রতিকার এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ দিতে পারে না। হ্যাঁ, হয়তো মেয়াদটা বেড়ে গেছে। আগে ক্যান্সার ধরা পড়লেই 2-3 মাসে মারা যেত। সেখানে হয়তো 3 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর লাস্টিং করে যায়, কিন্তু মারা যায়। আবার অনেক সময় একদম শেষের দিকে যদি ধরা পড়ে, ডাক্তার তো বলেই দেয় যে আর কিছু হবে না, আর বাঁচবে না। বলছে বিশ্বাস করবে না, পরের দিন মেয়েটি মারা গেল। মানে ভাবো কিরকম। 1 বছর আগে বিয়ে হলো, 1 বছর পর সে তার শ্বশুর বাড়ির রিলেটিভস এর বাড়িতে বিয়ে বাড়ি খেতে গিয়ে ফুচকা খেলো। ফুচকা খেয়ে বমি করলো, পরের দিন হসপিটালে ভর্তি হলো। সাথে সাথে ডক্টর বললো ওর ক্যান্সার হয়েছে। পরের দিন মেয়েটি মারা গেল। একটা 20 বছরের একটা ফুটফুটে মেয়ে মারা গেল। বলছে মারা যাওয়ার যেদিনকে মারা যায়, আমরা তো যেতে পারি না, আমরা তো মাসি হই। আহ মাসিরা তো যায় না, মায়ের দিক থেকে যেতে নেই, ছেলেরা যায়। তো আমাদের রমা দিদিভাই, আমাদের রমা কর্মকার দিদিভাই বলেন, জানো, রাতের বেলা যেদিনকে আমার বোনঝি মারা যায়, সেদিন রাতের বেলা দোতলার ঘরে শুয়ে আছি। তখন রাত খুব ভালো করে মনে আছে 1:30 বাজে। আমরা সবাই মোটামুটি ঘুমানোর চেষ্টা করছি। খুব মন খারাপ, খুব মন খারাপ। আমার বোন তো পুরো ভেঙে পড়েছে কান্নায়, হবে একটা মাত্র মেয়ে, মানে খুব মন খারাপ। বলছে রাত্রেবেলা 1:30টার সময় গেটের মধ্যে প্রচন্ড জোরে গেটে মারছে, মানে গেটের মধ্যে আওয়াজ করছে। আর রমা মাসি, রমা মাসি, রমা মাসি, দরজা খোলো। রীতিমতো সেই বঞ্জির গলা, সেই বঞ্জি নাম ধরে ডাকছে। রমা দিদিভাই বলে ও সবার নাম ধরে ধরেই বলতো, মানে যার নাম ধরো, দিদিভাইয়ের নাম রমা দিদিভাই, আমি বলছি দিদিভাই বলে। তো ও সেরকম রমা মাসি বলতো, মানে শুধু মাসি না, রমা মাসি এরকম নাম ধরে বলতো। বলছে রাত্রেবেলা ওরকম ভাবে ডাকছে, মানে এরকম ভাবে গেটের মধ্যে মারছে, মনে হচ্ছে গেট ভেঙে ও ঢুকবে। বলছে আমি চুপচাপ শুয়ে শুয়ে, মানে মহাদেবের নাম নিচ্ছে, মহাদেবের বিশাল বড় ভক্ত দিদিভাই। বলছে আমি মহাদেবের নাম নিচ্ছি, ভোলে বাবার নাম ডাকছি, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। বলছে এইটা একদিন হয়নি, 13 দিন হয়েছে, মানে 13 দিন কাজ হয়েছে ওর। যতদিন না শ্রাদ্ধ শান্তি কাজটা হয়, পুরো 13 দিন ধরে ও দিদিভাইকে ডাকে। শুধু দিদিভাইকেই কেবলমাত্র এসে ডাকতো যে রমা মাসি দরজা খোলো, রমা মাসি দরজা খোলো, রমা মাসি দরজা খোলো। মানে এরকম প্রথমে আস্তে ডাকতো, তারপরে খুব জোরে রাগে রাগে ডাকতো। রমা দিদিভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন, তোমার উপর কোনো রাগ ছিল? বলছে না, আমার উপর কোনো রাগ কিছুই ছিল না। ও আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, একটা মাত্র আমার বোনজি, খুব ভালোবাসতাম, আরো ভালোবাসার মতনই মেয়ে। কিন্তু জানি না কেন ও আমাকে এসে ওই 13 দিন প্রত্যেক দিন রাতে 1টা 1:30টার সময় এসে ডাকতো। এই তো গেল প্রথম রমা দিদিভাইয়ের একটি ঘটনা। এবার দ্বিতীয় ঘটনা রমা দিদিভাইয়েরই ঘটনা। দিদিভাই বলেন আমার এক দূর সম্পর্কের, মানে মাসি হয়, মাসির বোন মারা গেছে, তার বাড়িতে যায়। বলছে এবার যায় হচ্ছে যখন শ্রাদ্ধ শান্তি কাজ হবে ওই সময়। বলছে আমরা যখন যাই, যাবার পর
যেতে যেতে অনেকটা সময় হয়, বাড়ি থেকে অনেকটা দূরে, অনেকটাই দূর। সকালে বেরোলে মোটামুটি দুপুর বিকেল হয়ে যায় মানে পৌঁছতে। যাওয়ার পর ওখানে রাতের বেলা খাওয়া দাওয়া করে, কাজ টাজ সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বলছে আমাদেরকে, সে মাসি বলে যে যা উপরে গিয়ে শো, বলে উপরে গিয়ে শো। এবার মেসো তো অনেক আগেই মারা গেছে, মেসো নেই। তা বলছে উপরে গিয়ে শো। আর ওই যে মাসির বাড়ি গেছি, মাসির যে বোনটা ছিল সে ওই বাড়িতেই থাকতো। সে অসুস্থ ছিল, মারা যায়, তারই কাজে আমরা যাই, মানে শ্রাদ্ধ শান্তির কাজে। বলছে আমরা যখন উপরে গিয়ে শুয়েছি রাতের বেলা, বলছে আমি, আমার ছেলে, আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমরা চারজনই যাই। এবার চারজনকেই আমাদের ওপরে শুতে দেয়। বাড়িতে আরও লোকজন আছে, এদিক ওইদিক করে শুয়েছে, দোতলার ওপরে আমাদের শুতে দেয়। দোতলায় মানে ঘর, নতুন ঘর করছে। আর যত সম্ভব আমাকে বলেছিল বনগাঁতে, বাড়িটা ছিল বনগাঁর একটু ভেতর দিকে। বলেছিল জায়গাটা কিন্তু গ্রাম্য, কিন্তু আমার যে মাসির বাড়ি সেই বাড়িটা কিন্তু গ্রামের মতো না, একদম পাকা মার্বেল টার্বেল করে, এসি টেসি সব আছে, নিচের ঘরে এসি আছে, মানে নামই গ্রাম, কিন্তু বাড়িঘর একদম শহরের মতো। বলছে আমাদের উপরে শুতে দেয়, আমরা উপরে গিয়ে শুয়েছি। রাত্রেবেলা আমার, আমার স্বামীর, আমার ছেলের, আমার শাশুড়ি মায়ের কারোরই চোখে ঘুম নেই। ঘুমাতে পারছি না, কোনো মতে ঘুমাতে পারছি না। হয়তো একটু চোখ বুজছি, আবার ঘন্টাখানিক পর হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে। আবার হয়তো একটু ঘুমানোর চেষ্টা করছি, আবার ঘন্টাখানিক পর ঘুম ভেঙে যাচ্ছে। এবার কেউ কাউকে বলতে পারছি না একে অপরকে, সবাই চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছি, চুপচাপ শুয়ে রয়েছি। বলছে এরকম করতে করতে ভোর হয়ে যায়। বলছে রমা দিদি ভাই, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, মানে রাতের বেলা মনে হচ্ছে যেই ঘরে আমরা শুয়ে রয়েছি, বিছানার ঠিক পাশ দিয়ে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। একটা ছায়া, মানে আমিও দেখেছি, আমার শাশুড়িও দেখেছে, আমার স্বামীও দেখেছে, একটা ছায়া ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে, চলাচল করছে। বলছে আমরা রাতের বেলা ঘুমাতে পারিনি, যেটা কি হচ্ছে বুঝতে পারছি না কিছু। কোনো রকমের সকালবেলা যখন আজান পড়ে, তখন আজানের শব্দে মানে একদম না, ঘরটা যেন পরিবেশটা অন্যরকম হয়ে গেল। বলছে সেই ঘর, মানে ঘরে না গরমকাল, বলছে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা, গরম ছিল। বলছে 12টা 12:30 পর্যন্ত ঘর গরম, জানলা পাল্লা খুলে দিতে হচ্ছে, শোয়া যাচ্ছে না, ওপরের ঘর দোতলায়। কিন্তু রাত 1টা 1:30টার পর থেকে যখনই একটা ছায়া মতো ঘরের মধ্যে ঘুরছে, তখন মানে কি বলবো, ঘর এত ঠান্ডা হয়ে গেছে, মানে ঘুমানো দায়। এসি চললেও ঘর এত ঠান্ডা হয় না, এত ঠান্ডা ঘরটা। ও সকালবেলা উঠে সাথে সাথে মাসিকে বলে যে মাসি, আমাদের কারোর ঘুম হয়নি রাতে, তুই বললি উপরে গিয়ে শুতে, উপরে গিয়ে শুলাম, সারা রাত ঘরের মধ্যে যেন কেউ একটা হাঁটাহাঁটি করছিল। তখন বলছে আরে ভয় পাবার কি আছে, ওটা তোর মেসোমশাই। বলছে কি মেসোমশাই? মানে সেই মাসি, যেই মাসিকে বলছে সেই মাসির স্বামী মেসোমশাই। আগেই বললাম উনি অনেক আগে মারা গেছেন, ওনার আত্মা ওই বাড়িতেই রয়েছেন, ওনার আত্মার সাথেই মাসি থাকে। তখন ওই মাসি বলে আমাদের রমা দিদি ভাইকে, আরে বলিস না, তোর মেসো তো মৃত্যুর পর এখানেই আছে, আমাকে দেখা দেয়, আমার সাথে কথা বলে, আশেপাশে ঘোরে। তখন মাসি মানে এই কথা বলতে রমা দিদিভাই বলে আমরা আর থাকবো না। রমা দিদিভাই সেই দিনকেই কোনো রকম নাকে মুখে খাবার তোলে, সকালবেলা মানে জল খাবার খেয়েই সোজা ওখান থেকে একদম কলকাতা কেষ্টপুর। বলে আমার বাবা থাকার দরকার নেই, ও যে আছে বাবা তুমি তোমার বরকে নিয়ে থাকো, আমরা পারবো না। মানে মেসোমশাই রাতের বেলা হাঁটাহাঁটি করছিল ঘরে, ভাবতে পারছো? মারা গেছে কিন্তু তার আত্মাটা ঘরে রয়েছে। তো এই গেল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনাটা বলবো, শোনো। তৃতীয় ঘটনাটা কিন্তু তৃতীয় ঘটনাটা কিন্তু আরো ভয়ের। সেটা হচ্ছে তোমাদেরকে আমি লাইভে, যারা যারা লাইভ শুনেছো তারা জানো, যারা যারা লাইভ আমার অ্যাটেন্ড করোনি তারা জানো না, আমি বলছি। আমাদের রমা দিদিভাইয়ের যে ছেলে, আমার সন্তানের মতো, বাবু বলেছিল আমাকে এই ঘটনাটা নিজে ফোন করে।
আর দিদিভাইও আমাকে বলে, দিদিভাইয়ের কাছে আরো ঘটনা আছে, সেগুলো আমি শুনবো। সময়ের অভাবে শোনা হয় না। 10টা থেকে 11টা 1 ঘন্টার মধ্যে অনেকেই ফোন করতে থাকে। তো একজনের সাথে কথা বললে আরো মানুষগুলো তো ফোন করে। যার জন্য ফোনের কলটা খোলা হয়েছে। দিদিভাইকে বলেছি পরে আবারও বলো। তো রমা দিদিভাই বলেন, আমরা শিলং ঘুরতে যাই। শিলংয়ে দিদিভাই গেছিলেন। আর দিদিভাইয়ের হাসবেন্ড, ছেলে, আরো পরিবারের অনেকেই গেছিলেন। বলছে আমরা শিলং যাই। শিলংয়ে আমরা একটা হোটেল নিয়েছিলাম, যে হোটেলের নামটা আমি লাইভে বলেছি। যদি হোটেলের নাম জানতে হয় তাহলে লাইভটা দেখো, কারণ আমি এখানে নামটা বলবো না, এটা আমাদের গাইডলাইনের বাইরে থাকে। তো দিদিভাই বলেন শিলংয়ে একটা আমরা হোটেল নিই। হোটেলে রুম নাম্বার ছিল 403। সেই হোটেলে ছিল হচ্ছে আমাদের রমা দিদিভাইয়ের বোন। যেই বোনের মেয়ে মারা যায়, তখন কিন্তু বোনের মেয়ে বিয়ে হয়নি। বলছে তারা ওই রুমটা নেয়। এবার পাশাপাশি রুম ছিল। তো রমা দিদিভাইয়ের যে বোন, সে বোন বলে আমি এই 403 রুমটা আমরা নিই, পাশের রুমটা নেয় হচ্ছে আমাদের রমা দিদিভাই। বলছে রাতের বেলা ওই রুম থেকে একজন মানে মহিলার কান্নার কণ্ঠস্বর ভেসে আসে রুমের ভেতর থেকে। তখনও কিন্তু রমা দিদিভাইয়ের বোন সেই ঘরেই রাতের বেলা ঘুমাচ্ছে। তারা কিন্তু শুনতে পাচ্ছে, দিদিভাইরা কিছু শুনিনি, কিন্তু দিদিভাইদের কাছে শোনা। এটা হচ্ছে দিদিভাইয়ের বোন দিদিভাইকে বলে। বলছে রাতের বেলা কান্নার শব্দ, প্রথমে চিৎকার করার শব্দ, তারপর কান্নার শব্দ, তারপরে ঘরের মধ্যে হাঁটাহাঁটির শব্দ। সেই মনে হচ্ছে হাওয়াই চটি পরে ছপাত ছপাত করে যেরকম হাঁটে, ওরকম কেউ ঘরের ভিতরে মানে ওই রুমের ভিতরে কেউ মনে হয় হাঁটাহাঁটি করছে, হাঁটাহাঁটি করার শব্দ। প্রচন্ড ভয় পায়। সেই রাতের বেলা ওরা রুম থেকে বেরিয়ে যায়। রুমে আর থাকতে পারিনি, এরকম শব্দ বেরোলে কি করে থাকবে, ভয় পাচ্ছে। এ কি, রুমের মধ্যে এরকম শব্দ হচ্ছে। বলছে যখন বেরিয়ে যায়, বেরিয়ে তারা পাশেই তো রমা দিদিভাইরা ছিল, ডাকে। চুলগুলো খুব জ্বালাচ্ছে আমাকে। হ্যাঁ, প্রিন্স বলছে কেটে দাও। তো রমা দিদি ভাই পাশের রুমে ছিল। তা বোন যে উঠে ডাকে, দিদি দরজা খোল, দিদি দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। দিদি ভাইরা একদম মধ্যরাতে 3টের দিকে দরজাটা খোলে। বলছে কি হয়েছে? বলছে সর সর সর, তোদের রুমে শোবো। বলছে কেন তোদের রুমে? বলছে আর বলিস না, রুমের ভিতরে সেই কি কান্নার শব্দ, তারপরে সেই নানা রকম ভাবে মানে পায়ে জুতো পরে হাঁটার শব্দ, সেই প্রচন্ড প্রচন্ড ভয় লাগছে। তারপর তারা নিজেরা দেখে ওই যে রুম 403, ওই রুমের বাইরে একজন মহিলা, কালো একদম পোড়া, মানে মুখটা পোড়া দেখে। বলছে মানে দিদি ভাইয়ের যে বোন, বোনের বুকের উপর চেপে বসে রয়েছে, গলা টিপে। বলছে মুখটা পুরো পুড়ে গেছে, কালো পোড়া। বলছে এরকম দেখে কেউ কি সেই রুমে রাত কাটাতে পারে? তারপর সকালবেলা যখন সকাল হয়, তারা তো রমা দিদি ভাইদের রুমে চলে আসে পাশেই। বলছে সকালবেলা মানে দিদি ভাইয়ের যে বোন, বোনের যে হাজবেন্ড, সে তো ইঞ্জিনিয়ার, সে তখন সার্চ করে গুগলে। দিদিভাই বলতে পারছিলেন না, দিদিভাই অতটা জানেন না। বলছে ফোনে কিছু দেখে, দেখে তখন বলে যে হ্যাঁ, এই হোটেলের রুম নাম্বার 403টা গুগলেও দেওয়া আছে যে হন্টেড। মানে বুঝতে পারছো, এটা কিন্তু তারা জানতো না। যখন সকালবেলা বোনের বর, দিদিভাইয়ের বোনের বর যখন উঠে গুগল সার্চ করে, ওই হোটেলের নাম যখনই দেয়, তখনই হন্টেড একদম গুগলে শো করছে। এরকম কিন্তু তোমরা দেখতে পারো যে কোথাও ঘুরতে যাওয়ার আগে, ধরো দীঘা যাচ্ছ, দার্জিলিং যাচ্ছ, পুরী যাচ্ছ, বা এনি প্লেস, তোমরা কিন্তু গুগলে সার্চ করে দেখবে, তোমাদের গুগলে কিন্তু নাম দিয়ে দেয়, মানে যেগুলো একদম বিখ্যাত, মানে একদম স্ট্যাম্প পড়ে গেছে যে এগুলো হন্টেড, সেগুলো পাবে। এবার যেগুলো যেগুলো অনেক আছে, ছোটখাটো ছোটখাটো হোটেল, সেইগুলো পাবে না। যেরকম দীঘাতে যদি দীঘা হন্টেড হোটেল বলে সার্চ করো, প্রথমেই লারিকা ইন ফার্স্ট দেখতে পারবে, তারপর ডলফিন, তারপরে আরো আদার্স আছে। এগুলো একদম গুগলে দেওয়া। কিন্তু কিছু কিছু আছে যেগুলো গুগলে দেওয়া থাকে না। অনেক হোটেল আছে দীঘাতে, তো মানে প্রচুর হোটেল। আর দীঘাতে এই আমাদের জগন্নাথ দেবের মন্দির, পুরীর যে মন্দির করা হয়েছে, সেই মন্দির হবার পর
প্রচুর লোক যাচ্ছে, প্রচুর লোক। আমি শুধু দেখছি আর ভাবছি যে এত লোক যাচ্ছে, মানে দীঘার হোটেলগুলো আরো হন্টেড হয়ে যাচ্ছে। ভাবতে পারছো কেন? হ্যাঁ, যত যেখানে লোক যায় সেখানেই তো খারাপ কাজটা বেশি হয়। কারোর উপর কারোর রাগ আছে, কেউ কাউকে পায়নি, কারোর প্রতি কারোর আক্রোশ, নিয়ে যাচ্ছে কারোর স্বামীকে মেরে ফেলছে, কারোর বউকে মেরে ফেলছে, কারোর লাভারকে নিয়ে যাচ্ছে মেরে ফেলছে। এই তো হচ্ছে। চলো ঘুরে আসি। চলো ওখানে এরকম দীঘার একটা দীঘাতে পর্যটক কেন্দ্র হচ্ছে, চলো। ধলে ধলে মানুষ যাচ্ছে, ধলে ধলে। আর যত মানুষ যাবে, যত হোটেলে মানুষ থাকবে, তত খারাপ কাজ হবে আর তত হন্টেড হবে। এটা একদম বাস্তব কথা। কেউ আমার কথার সাথে রিলেট করো না করো, হয়তো আমি বোঝাতে পারলাম কি পারলাম না জানি না। যাই হোক, 3টে ঘটনা তোমাদেরকে শোনালাম। কেমন লাগলো অবশ্যই বল। আরো একটি ছোট্ট ঘটনা আছে, এই ঘটনাটা বলে আজকের ঘটনা শেষ করব। তারপরে কমেন্টের নামগুলো তোমাদের বলবো। সেটা হচ্ছে, আমাকে এক বোন মানে বিগত কিছুদিন ধরে একটা ঘটনা বারবার বলছে, দিদিভাই কেন শেয়ার করছো না, কেন শেয়ার করছো না। আর লাইভেও সেদিনকে এসে আমাকে বোনটি বলেছিল। আমি বোনটির এখানে পরিচয় হাইট রেখে বলছি, বোনটির বাড়ি হচ্ছে মেদিনীপুরে। বোনটি বলে, দিদিভাই আমাদের বাড়ির ছাদে রাতের বেলা ধূপ 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 করে শব্দ হয়, হাঁটা চলার শব্দ হয়, মনে হয় দৌড়াচ্ছে ছাদের মধ্যে কেউ। কিন্তু বাড়িতে আমার হাজবেন্ড থাকে না, আমি আর আমার এক ছেলে, আমার এক মেয়ে থাকি। আমার হাজবেন্ডের আড়ত আছে, আড়ত আছে, ওখানে আমার হাজবেন্ড রাতের বেলা থাকে। কারণ ওখানে থাকতে হয়, ওখান থেকে মোহনায় মাল আসা যাওয়া করে, প্রচুর মাল ডিস্ট্রিবিউট হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওখান থেকে বিশাল বড় মানে আড়ত ওনার হাজবেন্ডের মাছের। বলছে আমার হাজবেন্ড থাকে না, কিন্তু আমি আমার 2 সন্তানকে নিয়ে রাতে থাকি। দিদি ভাই আমাদের বাড়ির ছাদে রাতের বেলা জানি না কে যেন দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে থাকে, মানে এত ভয় করে। অনেক অনেক জায়গায় আমরা গেছি, অনেক জায়গায়। কেউ বলে পাশের কোনো কেউ মারা গেছে, সে তোমাদের ছাদে এসে রাতে হাঁটে। কেউ বলে জিন আছে, নানা মানুষের নানা রকম কথা। কেউ বলে তোমার বাড়িতে কেউ পেট চালান করে দিয়েছে, তাই জন্য উপরে সেই পেট নাকি রাতের বেলা ঘুমাতে দেয় না, ভয় দেখায়। নানা মানুষ নানা রকম কথা বলে। দিদি ভাই তুমি একটুখানি দেখে আমাকে বলো যে অ্যাকচুয়ালি আমার এই বাড়ির ছাদে আহ কি এরকম আসে রাতের বেলা, যে এরকম আওয়াজ হয়, ঘুমাতে পারবে না। বলছে আমার ছেলে মেয়েও রীতিমতো ভয় পায়। ওরা যেহেতু ছোট, ওদেরকে আমি দুজনকে 2 হাত দিয়ে আঁকলে রেখে যতক্ষণ না ওরা চোখ বন্ধ করে ঘুমায়, ওদেরকে আমি কোনো রকম আঁকলে ধরে রাখি। ওরা ভয়তে না দুজনে দুদিকে আমাকে জাপটে রেখে দেয়। আমি না নড়তে পারি না চড়তে পারি যতক্ষণ না ওরা ঘুমায়। ওরা যখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, তারপর আমি কোনো রকমে ঘুমাই। কারণ আমার সেই সাহস নেই যে আমি উপরে উঠে দেখবো, কোনোভাবেই না। আর এই আওয়াজটা হয় রাতের বেলা, ঠিক যখন ঘড়িতে 12টা বাজবে, ঠিক 12:10-15 থেকে প্রত্যেক দিন রাতে শুরু হবে। প্রত্যেক দিন এরকম আওয়াজ হয়। বলছে আমাবস্যা আমাবস্যা পূর্ণিমায় এরকম আওয়াজ হয়। বলছে মনে হয় যেন একটা বডি টেনে টেনে কেউ এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাচ্ছে, ঘ্যাসড়াতে ঘ্যাসড়াতে। মানে কিছু যদি ঘ্যাসড়ায়, ঘ্যাসড়াতে ঘ্যাসড়াতে নিয়ে গেলে তার আওয়াজে তো বোঝা যায়। বলছে দিদি ভাই কোনো মতে কিচ্ছু হচ্ছে না, তুমি দেখো। তা আমাকে বোন যোগাযোগ করেছিল, প্রায় 1 মাস হয়নি, হয়তো ওই 26 দিন 27 দিন হচ্ছে আগে ঘটনাটা বলেছিল। আর ও আমাকে ওর বাড়ির ভিডিও করে একটা পাঠিয়েছিল। আমাকে বলেছিল দিদিভাই তোমার কি কোনো ফটো বা ভিডিও লাগবে। আমি বলেছিলাম অবশ্যই লাগবে। তোমার বাড়িতে ঢোকার আর বেরোনোর যে জায়গাটা, সেটা দূর থেকে ফটো নেবে, কাছ থেকে না। ভিডিও করারও দরকার নেই, দূর থেকে ফটো নেবে। ভিডিও করতে পারলে কোনো কথাই নেই, অনেকে পারে না তো। আর তোমার ছাদে দিনের বেলা গিয়ে, একদম ভোরবেলা যখন সূর্যের আলো পড়ে, ভোরবেলা তখন যাবে। ছাদে গিয়ে ভালো করে একটা ভিডিও করবে। আর জায়গায় জায়গায় ছাদের যে 4টে কোণ থাকে, 4টে কোণের ফটো তুলে আমাকে পাঠাবে। বোন আমাকে দিয়েছিল। আমি যেটা জানতে পারি যে বোনের বাড়িতে অ্যাকচুয়ালি হয় কি, কেউ
পেট চালান করেনি, আর ভূতও ঘোরে না, অ্যাকচুয়ালি জিন ঘোরে না, কিন্তু বোনের বাড়িতে খারাপ জিনিস আছে। সেটা হচ্ছে বোনদের বাড়িতে চৌবাচ্চা করা আছে। অ্যাকচুয়ালি বোনের বাড়িতে হয় কি, বড় বড় চৌবাচ্চা করা আছে, যার মধ্যে আড়ত, তো ওনার হাজবেন্ডের আড়ত, ওই কিছু মাছ ওই চৌবাচ্চার চাপা অবস্থায় থাকে, ওইখানে মাছ, জিওল মাছ এনে রেখে দেয়। যেই জিওল মাছ, কিছু মাছ ওখানে ওনারা রাখে, কারণ অসময় সেই মাছগুলো ওনারা খুব হাই রেটে মার্কেটে ছাড়ে, সেই মাছ থাকে। রাতের বেলা ওনার বাড়িতে, সেই বোনের বাড়িতে আসে হচ্ছে মেছো ভূত। মেছো ভূত সে মাছ খেতে আসে। যখন আমি বোনকে সব কথা জিজ্ঞেস করার পর, যখন আমি জানতে চাই, আচ্ছা বোন, তোমার বাড়ির ছাদে কোনো সময় কোনো মাছের টুকরো পেয়েছো? বলছে হ্যাঁ দিদিভাই, অনেকবার মাথা মাছের মাথা, মাছের আঁশ এরকম পেয়েছি। আমি বললাম হ্যাঁ, তোমার বাড়িতে কেউ পেট চালানো করেনি, আর তোমার বাড়িতে কোনো রকম কিছু নেই, তোমার বাড়ি বন্ধন করো, তোমার বাড়ি বন্ধন করো, আর তোমরা 4 জন সবাই প্রোটেকশন নাও, দেখবে ঠিক হয়ে যাবে। তারপর বোন কথা মতো আমার কাছ থেকে জিনিস নেয়। আমি পাঠিয়েছিলাম গত সপ্তাহে, তার আগের সপ্তাহে। নেওয়ার পর বোন বলছে দিদিভাই 2 সপ্তাহ ধরে মানে কোনো রকম আওয়াজ ছাদে আর হয় না, ছেলে মেয়ে আর ভয় পায় না, স্বামীও শুনে খুব খুশি হয়েছে, আমরা নিশ্চিন্তে একদম বসবাস করছি। বাড়ি বন্ধন করে দিয়েছি, আর 4 জনের শরীর বন্ধন করে দিয়েছি। ও বাড়ি বন্ধন করা থাকলে কারোর কোনো ক্ষতি কেউ করতেও পারবে না, আর কেউ আসতেও পারবে না, কারণ বাড়ি বন্ধনের একটা এফেক্ট ভালো হয়। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা বোন আমাকে বলেছিল দিদিভাই বলবে, তুমি বলবে, কেন বলছো না, কেন বলছো না? আমি তো বলতে বলছি, যার জন্য বলে দিলাম। আর সামনে ফলহারিণী অমাবস্যা আছে, খুব তাড়াতাড়ি কিছু রেমেডি আমি তোমাদের জন্য দেব। আর অবশ্যই তোমরা কারা কি রেমেডি জানতে চাও, আর্থিক দিক, বা বাড়িতে কোনো অশান্তি হচ্ছে, বা পয়সা রাখতে পারছো না, যে কোনো দিকে আমাকে তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের রেমেডি জানিয়ে দেবো। আর চলো এখন তোমাদের আমি তাড়াতাড়ি কমেন্টে নামগুলো বলে দিই। গতকালের ঘটনাটা যে আমাদের ছিল, বেশ কিন্তু ভয়ঙ্কর, বেশ ভয়ঙ্কর। কারণ হসপিটাল থেকে, ভাবতে পারছো, চলে এসছে হসপিটাল থেকে, পেছো পেছো চলে এসছে একটি ছেলের আত্মা, একটি মেয়ের আত্মা, ভাবো। আচ্ছা তোমাদেরকে আমি বলছি, তোমরা প্রত্যেককে একটা করে লাইক করে দেবে। লাইক করতে কি কষ্ট হয় বলো তো? একটা করে লাইক করে দেবে। অনেকেই তো তোমরা আমার ঘটনা শোনো, একটা করে লাইক আর একটা করে কমেন্ট, আর ভালো লাগলে একটা করে শেয়ার করে দেবে। কমেন্ট করলে দেখো, আমি যখন লাইভ করব, তোমরা যখন অ্যাটেন্ড করবে, তো খুব ভালো লাগে, কারণ একটা পরিচয় থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অনেকেই ফোন করো, খুব ভালো লাগে। আচ্ছা, প্রথম আমাদের কমেন্ট করেছে গতকাল রাতের ঘটনায় পার্থ দাস, তারপর বং হিন্দু হেসেল, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর স্বপ্না বাজাল দিদি ভাই, তারপর ঋষিতা মালাকার, তারপরে কমেন্ট করেছো সৌভিক দাস, তারপর কমেন্ট করেছো কৃষ্ণা মুখার্জি, টিনা ঘোষ, লিপিকা বেরা দিদিভাই, চুমকি বিশ্বাস দিদিভাই, রূপা দে, বনু, অভিরূপ বিশ্বাস, হ্যাঁ অভিরূপ বিশ্বাস। তুমি বলেছো দিদিভাই, তুমি তো আগে থেকে সবকিছু বলতে পারো, তাহলে এই গরমে বৃষ্টি কবে হবে বলো তো? আচ্ছা এবার বলি, বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে বোন, খেপে খেপে। মানে ধরো বর্ধমানে কোনোদিন হচ্ছে, প্রচুর ভাসিয়ে দিচ্ছে, আবার মেদিনীপুরে কোনো সময় হচ্ছে, জলপাইগুড়িতে হচ্ছে, কখনো আমাদের ব্যারাকপুরে হচ্ছে। আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে সবাই মেসেজে বলে, ফোন করে বলে, যখন কথা বলে, দিদি কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য বলতে পারছি বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে। আচ্ছা, তারপরে মামনি কর্মকার, তারপর সুমনা ভট্টাচার্যা, তারপরে আমাদের শ্বেতা বলেছো আই লাভ ইউ দিদি, সো মাচ দিদি, আই লাভ ইউ টু। আচ্ছা, কত দেখো, কত বড় করে সেই দিনের মতো আবার শোটাকে দেখো, শো এর পর একদম ও করতে 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 রাউন্ড করে চলে এসছে। হ্যাঁ, লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপরে আমাদের তোমার জন্য রইলো। আচ্ছা, খুব ভালো করেছো, অনেক অনেক খিদে পেয়েছিল, আমাকে ব্ল্যাক কফি কি ব্ল্যাক টি দিয়েছো,
আমি ওটাই পছন্দ করি। আর সাথে আমাকে একটা স্যান্ডউইচ দিয়েছে, ও আমি এখনই খাবো। ঘটনা বলে ওঠে। ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই বলেছে ওনার বয়স 75+, আর পূজা ক্লাস 9-এ পড়ে। ঘটনাটা শুনতে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আর কারোর বোঝার অসুবিধা হয়নি তো? দিদিভাইয়ের বর্তমান বয়স আমি কিন্তু শেষে বলে দিয়েছি 75+। আর দিদিভাই অনেক বড়, মানে অনেক মানে সময় পর একটা মানে এজেড যখন হয়ে উঠছে তখন কিন্তু একটা বাচ্চাকে ওনারা অ্যাডাপ্ট করেছিলেন। তারপরে আমাদের কীর্তিবাস কর বোন কমেন্ট করেছো। তারপর ইয়োর পন্না বলেছো বড় জাগলি নদিয়া থেকে শিকাবালা মাসিমার এখন বয়স 75+, পূজা তখন ক্লাস 9-এ পড়ে। একদম ঠিক, একদম ঠিক। সাথে অনেকগুলো রেড হার্ট দিয়েছো। আচ্ছা, জবা দেবী বলেছো হ্যালো দিদিভাই, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। ওই মাসিমার বয়স ছিল 75, মেয়েটা 9-এ পড়তো। ঘটনাটা ভালোই লেগেছে শুনতে। আচ্ছা, তারপর আমাদের সন্তুর দুনিয়া বলেছে দিদিভাই আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে। অবশ্যই এসিমিচ এমআর খাও। প্যারাসিটামল প্যারানর্মাল বলছিলাম, কি অবস্থা। প্যারাসিটামল বা ক্যালপল খাবার থেকে আমার মনে হয় একটা 10 টাকা কি 11 টাকা নেয়। যদি খেয়ে নাও এসিমিচ এমআর, ওটা অনেক এফেক্ট করে শরীরে। কারণ জ্বর হলে পারে দেখবে সর্দি, একটা ঠান্ডা ঠান্ডা গা ব্যথা, ম্যাচ ম্যাচ ভাব, সবকিছু একটা কিন্তু ক্যাপসুলে চলে যাবে। তারপর কিউট দিশা ব্লগস বলেছো হ্যালো দিদি ভাই কেমন আছেন, আমি ভালো আছি। সাথে ও মাই গড, এ কি এত, দেখেছো কিরম পাগলি বোন? এটাই বলে ভালোবাসা, দেখেছো? মানে ভালোবাসা তো আছেই, প্রকাশ তো করতে হবে। আচ্ছা, আমি ভাবছি 50K কবে হবে, 50,000 কবে হবে? তোমরা তাড়াতাড়ি করে দাও, একটা মিট আপ করি আমরা সারাটা দিন শুধু আমাদের জন্য। তোমরা আসবে তো? তারপরে সন্ধ্যা মণ্ডল দিদিভাই কমেন্ট করেন, সমীর মাইতি, তারপরে সুজাতা দাস, তারপরে টুকু সাবারবাল, তারপরে চুমকি বিশ্বাস দিদিভাই, লক্ষ্মী ভট্টাচার্য বলেছো লাভ ইউ টু। তারপরে হচ্ছে প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো হ্যাঁ খুব ভালো লাগলো শোনাবন আজকের ঘটনাটা। দিদিভাইয়ের বয়স ছিল 75 আর পূজা ক্লাস 9-এ পড়ে। একদম। তারপর হচ্ছে রমা কর্মকার দিদিভাই, যার ঘটনা আজকে আমরা শুনলাম। দিদিভাই অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা দিদিভাই আমাদের কমেন্ট করেছে রমা কর্মকার দিদিভাই, অনেকগুলো হার্টও দিয়েছে। গৌতম ধোনি, গৌতম ধোনি বলেছেন খুব ভালো লাগলো ঘটনাটা দিদিভাই, অনেক অনেক ভালোবাসার সাথে থাকবেন, অনেক অনেক ভালোবাসা। তারপর অভিরূপ সর্দার বলেছো হ্যালো দিদিভাই, গুড আফটারনুন। আচ্ছা, লিপিকা বেরা দিদিভাই বলেছো লাভ ইউ টু দিদিভাই। আচ্ছা, তারপর কৌশিকী ঘোষ বললো ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। পাপ্পু দে বলেছে দিদিভাই ঘটনাটা শুনছি অবশ্যই। কণিকা চ্যাটার্জি অনেকগুলো আমাকে রেড হার্ট দিয়েছো, তোমাকে অসংখ্য ভালোবাসা। তারপর রেশমি ভট্টাচার্য বলেছে দুপুরেই ভয় পেয়ে গেলাম। আচ্ছা, তারপর এস দেব রয় বলেছো বেডশিট ইজ ভ্যারি বিউটিফুল। আচ্ছা, বেডশিট, আচ্ছা আমার ঘরের বেডশিটের কথা বলেছো। আচ্ছা, সায়ন চৌধুরী বলেছো কি লেফট লেফট এমন ভাবে এলো চোখে জল জল করে। ও আচ্ছা, মানে একদম শুরুতে আমি যেটা দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইটা একটা ইমোজি অ্যাড করেছিলাম। তারপর রিমলি বিশ্বাস বলেছো দারুণ গল্পটা দিদিভাই, এটা গল্প না, সত্যি ঘটনা। শ্বেতা সাউ তারপর কমেন্ট করেছো রূপা দে। তারপরে শ্বেতা বলেছো হাই দিদি, আজ আমিও তাড়াতাড়ি চলে আসলাম ঘটনা শুনতে। দেখো যত তাড়াতাড়ি আমি এডিটিং করব আমি ঘটনা দিয়ে দেবো, ঠিক আছে? এডিটিং দেরি হলে ঘটনা দিতে দেরি হয়। পূজা দাস বলেছো খুব ভালো লাগলো। সন্ধ্যা মণ্ডল বলেছো গুড মর্নিং সোনা বনু। আচ্ছা দিদিভাই। তারপর পিন্টু ঘোষ বলেছো খুব ভালো লাগলো। তারপরে আহ অনেক ভালোবাসা জানিয়েছো। তারপরে আমাদের অবন্তিকা পাল বলেছো খুব ভয়ের ঘটনা। আচ্ছা, ভয় পেয়েছো তুমি?
আচ্ছা, ভূতের ঘটনা শুনে যদি আমরা ভয় না পাই তাহলে না ঠিক ঘটনার মতো লাগে না। একটু গা ছমছম করবে, একটু ভয় লাগবে, শরীরটা একটু হালকা হালকা লাগবে, একটু কাঁটা দেবে, উফ! দারুণ লাগে। রাতের বেলা বিশেষ করে চোখ বন্ধ করে রাতের বেলা ঘটনা শুনতে হয়। একদম ফোনটাকে সাইডে রাখো। আমি কি করি জানো? আমার ঘটনা আমি মাঝে মাঝে শুনি। ঠিক আমার বুকের উপর ফোনটাকে রাখি, আর ফোনের যে স্পিকারটা সেই দিকটা এরকম করে থাকে, রেখে দিয়ে আমি ঘটনা শুনি। তারপর আব্দুল হক ভাই, তারপরে মিন্টু কায়েল, তারপর কমেন্ট করেছো ববিতা, তারপর কমেন্ট করেছো উমা ঘোষ, তারপর মামুনি হালদার, সুপর্ণা সৌ, সুপর্ণা সু, সুপর্ণা সু না সুপর্ণা সাউ, তারপর চন্দনা গোপে দিদিভাই, তারপর প্রদীপ দাস, তারপরে রীতা দে, তারপর কমেন্ট করেছো সুপর্ণা, তারপর কমেন্ট করেছো বাবান সাহা, তারপর কমেন্ট করেছো অপর্ণা রয়, শুভঙ্কর ঘোরই। বলেছো দিদিভাই গল্প শুনতে চলে এলাম পূর্ব মেদিনীপুর ময়না থেকে। সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি তো ধন্যবাদ কাউকে দিই না, ধন্যবাদ দিলে আমার পর লাগে। যাই হোক, আজকে আজকে চারটে ঘটনা তোমাদের শেয়ার করেছি। চারটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা সেরা ভয় ছিল, এটাই আজকের প্রশ্ন। চলো এখনের মতো টাটা। নাম্বারিং করবে, ঠিক আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কত নাম্বার ঘটনাটা তোমাদের ভালো লেগেছে? গুড নাইট। ও, বলা হয়নি তো, লাভ ইউ টু।